সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বেনজির আহমেদ, নিউজ এডিটর বাংলা ভিশন। বেনজির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, ট্রাম্প এবার তার জুয়াটি খেললেন। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রান্ত প্রথম আলো ডেইলি স্টার। চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশের পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি। আমার দেশ। ইরানে যৌথ হামলা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানে নিহত 201, আহত 747। সৌদি আরবের রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হামলা। ইরানের হামলায় সিরিয়া নিহত 4, ইসরায়েলে আহত 89। হরমুজ প্রণালী বন্ধ, দুপক্ষকে সংযত থাকার আহ্বান বিশ্ব নেতাদের। ইরানের নিশানা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। ইরানে রেজিম চেঞ্জের সম্ভাবনা কতটা? ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত, শাহ আমানতের 6টি বাতিল। আগ্রাসন মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছেন খামেনি। আশঙ্কাজনক হারে বাড়ছে নারী নির্যাতন। দৈনিক ইত্তেফাক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান, জ্বলছে মধ্যপ্রাচ্য। ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে, নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। খামেনিকে হত্যার দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে আসার সুপারিশ সিপিডির। সমকাল। যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান। সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের 3 ঝুঁকি। এলএনজিতে বড় সংকটের আশঙ্কা। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত। হামলা চালিয়ে যাবে পাকিস্তান, পাল্টা পদক্ষেপ কাবুলের। পুলিশ পাহারার মধ্যে ব্যবসায়ীর বাসায় সন্ত্রাসীদের গুলি। যুগান্তর। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, পাল্টা জবাব তেহরানের। আফগানিস্তানে রাতভর হামলা পাকিস্তানের। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে, বিরোধী দলের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী। জ্বালানি নিয়ে বিপাকে পড়তে পারে বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে। বাংলাদেশের সার্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। মানবজমিন। যুদ্ধের দামামা কাঁপছে মধ্যপ্রাচ্য, সব ফ্লাইট বন্ধ ঘোষণা। কালের কণ্ঠ। মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, ইরানে নিহত 201। মানুষের ভাগ্য বদলে আগামীর অঙ্গীকার, ছুটির দিনে অফিস করলেন জামাতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী। কাতার, সৌদি সহ 6 দেশ আক্রান্ত, দেশে দেশে ফ্লাইট বাতিল। 2 যুদ্ধের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনীতির রিয়েল হিরোদের সঙ্গে সরকারের দ্রুত সংলাপ প্রয়োজন। যুদ্ধের উত্তাপ কমলেও উত্তেজনা কমেনি। পাক আফগানিস্তান পরিস্থিতি। দৈনিক ইনকলাব। মার্কিন ইহুদি জোটের যৌথ হামলায় উত্তাল উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের। মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানের ফ্লাইট স্থগিত, যাত্রীদের সীমাহীন ভোগান্তি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত, ঢাকার 3 জায়গা থেকে উদ্ধার নরসিংদীর ওবায়দুল্লাহর শরীরের একাধিক খণ্ডিত অংশ। তারেক রহমানের উদারতার পরও জামাতের নিচুতা। ইরানে হামলার নিন্দা জানালো জাতিসংঘ। বাংলাদেশ প্রতিদিন। মধ্যপ্রাচ্যের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু, সৌদিসহ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, মিথ্যা আশ্বাসে অর্থনীতির সর্বনাশ করা এক গভর্নর। দেশ রূপান্তর। ট্রাম্প যুদ্ধের ঘূর্ণিপাকে ইরান, বাংলাদেশের জন্য অনেক ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বিশ্লেষণ। বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় সংকট। নয়া দিগন্ত। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, দেশের মানুষের অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে জামাতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী। বণিক বার্তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানে, পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা। জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ, কাতার
আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে বিস্ফোরণ। দ্য ডেইলি স্টার, ইউএস অ্যান্ড ইসরায়েল স্ট্রাইক ইরান। নিউ এজ, 85 killed as US Israel strike Iran, Tehran retaliates. Daily Observer, US Israel attack Iran, many killed. দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলো শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। বেনজির ভাই, আজকের সংবাদপত্রগুলো জুড়ে কিন্তু মূল যে সংবাদ, ইরানে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, সেই বিষয়টি। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে এই হামলায় ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তার নিহত যে সংবাদ, সেটি প্রচার করা হচ্ছে এবং তেহরান সে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে। তো এই হামলার প্রভাবটা মধ্যপ্রাচ্য সহ কিংবা এই মুহূর্তে সেই যুদ্ধটা, এর প্রভাবটা আসলে কোন পর্যায়ে পর্যন্ত যাবে? আসলে ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এর আগেও কিন্তু ইরানে এই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল এবং সেই সময়ে মূলত হামলার কেন্দ্রবিন্দু হচ্ছে মার্কিন যে আমেরিকাদের তেলের যে রাজ্যটা, অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং ইরান সহ বিশেষ করে হরমুজ প্রণালী, যে বিশ্বের যে আলোচিত তেল, এই হরমুজ প্রণালী এবং তেল, এর আগেও কিন্তু ট্রাম্প বলেছিল যে ইরানের যত তেল আছে সব আমাদের, এগুলো নিতে হবে যে কোনো মূল্যেই। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই হামলা হলো। আমরা দেখেছি গতকাল থেকেই উত্তেজনা, বিভিন্ন স্থানে হামলা হয়েছে। ইরানের আপনার একটি গার্লস স্কুলে হামলা হয়েছে, সেখানে এ পর্যন্ত 115 জন বা আপনার মেয়ে মারা গেছে সবশেষ, যেটা আমরা দেখেছি। এবং রাতভরও কিন্তু আমরা এই উত্তেজনা ছিল যে কি হচ্ছে ইরানে আসলে। সবচেয়ে শনিবার আপনার রবিবার ভোরে আমরা দেখেছি যে প্রথমত ট্রাম্প তার একটা ট্রুথ সোশ্যাল পেজে বলেছে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ট্রাম্প প্রথম জানিয়েছেন, দাবি করেছেন। তবে সেই সময় ইরান কিন্তু নাকচ করে দিয়েছিল। এরপর ইসরায়েলের গণমাধ্যম পক্ষ থেকেও আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর প্রকাশিত হয়েছিল। তবে রবিবার 7টা সাড়ে 7টার দিকে আমরা যেটা দেখলাম যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকেই বিষয়টিকে আপনার পরিষ্কার করা হয়েছে যে হ্যাঁ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। এবং একই সাথে খামেনির জামাতা, মেয়ে, নাতনি, পুত্রবধূও আপনার ওই হামলায় নিহত হয়েছে। এই নিহতের কারণে আপনার 7 দিনের শোক ঘোষণা করেছে তেহরান এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিনের সরকারি ছুটি, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শোক স্তব্ধ এবং প্রতিশোধ নেবে। এবং নতুন করে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে, বিশেষ করে আমেরিকান ঘাঁটিগুলো, সেখানে আবার নতুন করে হামলা শুরু হয়েছে। তবে আমরা দেখেছি যে এই তেহরান বা ইরানের যে সামর্থ্য, যেই এতদিন বলে আসছিল, কিন্তু সে হামলার তার পাশে কেউ কিন্তু আসছে না। আমরা দেখছি চীন, রাশিয়া, তার বন্ধু যাদেরকে বাবা হয়েছিল, কিন্তু এগিয়ে আসে না। এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই নিহত যে মৃত্যু যাওয়ার মধ্যে কিন্তু আসলে ইরান যে সমস্ত যেই আপনার প্রতিশ্রুতি, যে হুঙ্কার দিয়েছিল, অর্থাৎ বিশেষ করে যে হ্যাঁ আমরা চরম মূল্য দিতে হবে আমেরিকায়, কিন্তু এগুলো কিন্তু আমরা বাস্তবে দেখতে পারছি না। আর বিশেষ করে এইগুলো আমেরিকা, যুক্তরাষ্ট্র যেভাবে চাচ্ছে যে তেলের খনি, যেই তেল মূলত তেলের যে বাণিজ্য, এইটার জন্যই তো মূলত এই হামলার মূল টার্গেট। এবং একই সাথে তারা বলেছে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে, অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত কিন্তু অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন এবং চলবে। অর্থাৎ একই সাথে তেল বাণিজ্য, তেলের জব্দ, অন্যদিকে হচ্ছে স্থাপনা, যে ইরান যে বারবার পারমাণবিক স্থাপনা, মূলত এই টার্গেট হচ্ছে ওই দিকে। ইরানের শীর্ষ আপনার যে কমান্ডারও কিন্তু, শীর্ষ কর্মকর্তাদেরও এর মধ্যে মেরে ফেলা হয়েছে, নিহত হয়েছে। তবে এই ইরানের এই কারণে কিন্তু এর প্রভাবটা গোটা মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে। আপনি যেটা বলেছেন তেলের বাজারে যে সংকট, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এর প্রভাব কিন্তু আমাদের উপরে পড়েছে এরই মধ্যে। আপনি দেখেন গতকাল থেকে এ পর্যন্ত আমি যতদূর জানি 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আপনার গতকাল রাতে প্রবাসী কল্যাণমন্ত্রী আমাদের, উনি বিমানবন্দরে গিয়েছিলেন, সেখানে হাজারো যাত্রীরা যারা অর্থাৎ ফ্লাইট ছিল তারা অপেক্ষা করছে ওইখানে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও আটকে পড়াদের বিষয়ে খোঁজ নিয়েছেন এবং মন্ত্রী বলেছেন যে সরকারের পক্ষ থেকে বিষয়গুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আপনার কি করা যায়, অর্থাৎ উদ্বেগ, বিদেশে যারা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে বাংলাদেশের নাগরিকরা আছে, তাদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগের কথা সরকারের পক্ষ থেকে। এই যে আয়াতুল্লাহ খামেনি নিহতের পর ইরানের যে রেভলিউশনারি গার্ড, তারা আবার ঘোষণা দিয়েছেন যে পাল্টা হামলা বা কি করার, কিন্তু আপনি শক্তিমত্তার কথা আপনি নিজেই বলে গেলেন। তারপর তাদের যে পাল্টা হামলা কিংবা ট্রাম্পের যে অভিযান চালানোর যে ঘোষণা, সবকিছু মিলিয়ে আমরা কি আবার দীর্ঘ একটা যুদ্ধের দিকে?
হ্যাঁ, দীর্ঘ যুদ্ধ যেটা বলেছেন যে এখন যেহেতু তাদের সর্বোচ্চ নেতা মারা গিয়েছেন, নিহত হয়েছেন, তাদের তো শোক স্তব্ধ, এবং সেক্ষেত্রে রেভলিউশনারি গার্ড যে পাল্টা হামলার কথা বলেছে, তবে এই পাল্টা হামলার আপনার কতটুকু পারবে সেটাই কিন্তু মানে দেখার, সক্ষমতাটা সক্ষমতাটা কতটুকু বেশি এটা নিয়ে কিন্তু কোশ্চেন আমরা বারবার যে দেখছি যে এর আগেও তো বলেছিল পাল্টা, কিন্তু সবশেষ তারা দেখে নিব হামলা হচ্ছে, কিন্তু সর্বোচ্চ নেতাকেই তো মেরে ফেলা হলো, এরপরে কি পাল্টা হামলা দিবে সেটার সক্ষমতা কতটুকু হবে, আদৌ কি সম্ভব হবে কিনা। এবং ট্রাম্প কিন্তু বলেছে যে যুদ্ধ এখনই শেষ হয়নি, পারমাণবিক স্থাপনা ধ্বংস না হওয়া পর্যন্ত কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে তারা। এবং এক্ষেত্রে আপনারা দেখছি যে আন্তর্জাতিক মহল থেকে কিন্তু ইরানের পক্ষ থেকে কেউ এখনো বিবৃতি আসেনি, বিশেষ করে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরে আপনার চীন, রাশিয়া, জার্মানি বিভিন্ন দেশ থেকে যে আসার কথা এ পর্যন্ত কেউ কোনো রিয়াকশন দেয়নি। আমরা দেখেছি যে সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বরঞ্চ সৌদি আরবে মার্কিন যে ঘাঁটিতে হামলা হয়েছে এ বিষয়ে তারা ইরানের নিন্দা জানিয়েছেন, কিন্তু ইরানের যে এত হতাহত হয়েছে এ বিষয়ে কিন্তু কোনো নিন্দা বা কিছু জানায়নি মধ্যপ্রাচ্যের এই বিশেষ করে কাতার, সৌদি আরব এই দেশগুলো। তাহলে আপনার মুসলিম দেশগুলোর মধ্যে কই ঐক্যের কই, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ইরান এই যে তাদের সক্ষমতা বারবার জানান দিচ্ছে যে আমরা দেখে নিব আপনার হবো, কিন্তু সেগুলো তো আমরা কাজে দেখতে পাচ্ছি না। এবং সে এককভাবে এটা কতটুকু সম্ভব হবে, যেখানে পরাশক্তিগুলো আমেরিকার পক্ষে আছে বা আমেরিকা এককভাবে আছে, এটা তো সম্ভব হবে না, একসময় থেমে যেতে হবে দেখা যাচ্ছে। আমরা আলোচনা করছিলাম আজকের সংবাদপত্রগুলোর সব শীর্ষ সংবাদ জুড়েই রয়েছে যুদ্ধের, অর্থাৎ ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা, সেই খবরটি। তো আপনার কাছে সেই খবরটি দিয়ে আমরা আপনার কথা শুনবো যে এই যে যুদ্ধ শুরু হলো, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যে দাবি করা হচ্ছে যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি নিহত হয়েছেন, এবং রেভলিউশনারি গার্ড ইরানের তারাও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন, এবং ট্রাম্প বলেছেন যে এই ধরনের অভিযান চলবে, অর্থাৎ বন্ধের যে আশঙ্কা সেই জায়গাটিতে আমরা নেই। তার মানে এই যুদ্ধটা আসলে দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে কিনা, সেটা বিশ্ববাসীর জন্য অত্যন্ত মর্মান্তিক একটা সংবাদ, এটা যে পুরো বিশ্ব ব্যবস্থার তছনছ হয়ে গেছে আসলে। কিন্তু এটার ফলে যে যুদ্ধের সংঘাত পরবর্তী যে পরিস্থিতি, অর্থনৈতিক বিপর্যয়, মানবিক বিপর্যয় এবং রক্তপাত দেশে দেশে ছড়িয়ে পড়ছে, এটা সেখানে মুসলিম বিশ্বকে একত্র হয়ে কিন্তু এটাকে লড়াই করতে হবে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমরা বিভক্ত বলেই কিন্তু তারা এই সাহস পাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে ইরাকে বহুবার হামলা চালিয়েছে। ইরাকে তো কেমিক্যাল ওয়েপন আছে বলে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে কিছুই নেই, কিন্তু এটা একটা উন্মত্ত ক্ষমতা লিপ্সা এবং কর্তৃত্ব পরায়ণতা মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা কিছুদিন আগে আমরা দেখেছি যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তারা তুলে নিয়ে এসছে। এটা আদিম একটা সমাজে আমরা বাস করছি। পৃথিবীর সভ্যতা বলে তো আসলে কিছুই নেই দেখা যাচ্ছে, মানবিকতা নেই, কোনো যৌক্তিকতা নেই, কোনো স্বাভাবিক একটা অবস্থা নাই। এটা কিছু বলারও নাই। এটার পুরা বিশ্ব ব্যবস্থাটাকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনীতি, তারপরে সমাজনীতি বলেন, স্থিতিশীলতা বলেন, এবং কত প্রাণহানি যে হচ্ছে, এবং মানুষ এইটা যে অর্থনৈতিক মন্দা হবে এবং এটা দুর্ভিক্ষ লেগে যাবে অনেক জায়গায়। সমস্ত জায়গায় কর্মসংস্থান বন্ধ হয়েছে, যে ফ্লাইট চলাচলগুলি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মতো একটা ছোট দেশও কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা বাজারে এটার প্রভাবটা পড়বে, অতি দ্রুত পড়বে। তেলের দাম বেড়ে যাবে, সেটার পরিণতি হিসেবে সমস্ত কিছুর মধ্যে কিন্তু এটার ক্ষতিকর একটা প্রভাব আমরা দেখতে পারবো। আমরা চাইবো যে সবাই মিলে সম্মিলিতভাবে বিশ্ববাসী যেন এই অশান্তি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের একটা উচিত শিক্ষা দিতে পারে। আপনি বাংলাদেশের বিষয়টা যদি নিয়ে আসতেন, ইতিমধ্যে কিন্তু আমরা ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে এয়ারপোর্টে যে ভোগান্তি সেটা শুরু হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমাদের যে বাংলাদেশিরা রয়েছেন আটকা পড়ে আছেন, এদের ক্ষেত্রে আসলে সেটা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমাদের ক্রিকেটার মুশফিকুর রহমান রহিম কিন্তু আটকা পড়ে আছে জেদ্দা এয়ারপোর্টে। আরও এরকম আমাদের প্রবাসীরা যারা কাজে ফিরে যেত তারাও যেতে পারছে না, এবং যারা আসতো তারাও আসতে পারছে না। সব মিলিয়ে কিন্তু একটা চরম বিশৃঙ্খলার একটা অবস্থা, এবং এটা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সম্মিলিতভাবে এটাকে প্রতিরোধ করা এবং এটা রুখে দাঁড়ানো। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আসলে এটা সম্ভব হয়েছে কিন্তু মুসলিম বিশ্বের অনৈক্যের ফলেই হয়েছে। আপনি এদিকে দেখেন পাকিস্তান, আফগানিস্তানও কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছে। সেটা এই সময়ের মধ্যে এটা যেখানে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত, সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করা উচিত, সেখানে তারা নিজেদের মধ্যে হানাহানি করে যতই থাকুক ভুল ত্রুটি, সেটার মধ্যে একটা যৌক্তিক একটা সহনশীলতা, একটা পরিস্থিতি এমন একটা থাকবে, পারস্পরিক আস্থা এবং শ্রদ্ধাশীলতার জায়গাটা তো থাকবে। কিন্তু নিজেরা যদি আমরা বিভক্ত হয়ে থাকি, টুকরা টুকরা হয়ে থাকি, তাহলে তো শত্রু এটার সুযোগটা নেবেই। ফলে এই যা হওয়ার তাই হয়েছে। আমরা আশা করব যে এখনও আমাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এবং আমেরিকার যারা বিবেকবান মানুষ আছে তারাও কিন্তু এই যুদ্ধের
নিন্দা করছে এবং প্রতিবাদে তারা সামিল হচ্ছে। আমরা আগে দেখেছি যে ফিলিস্তিনের ব্যাপারে কিন্তু বিশ্বের তরুণরা কিন্তু সেই ইহুদি পণ্য বর্জন করেছে, এবং সেখানেও আমরা চাইব যে যত দ্রুত বিশ্বে বিবেক জেগে ওঠে ততই কিন্তু মঙ্গল। হাসান ভাই, বিবেকের কথা বললেন, ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব মানে জাতিসংঘ থেকে এটার নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘ তো একটা অকার্যকর প্রতিষ্ঠান আসলে, সেটা তো আমেরিকার অঙ্গুলি হেলনে চলে। আমেরিকা অনেক কিছু থেকে বের হয়ে আসছে, সেগুলি একটা ট্রাম্প একটা মানে উন্মত্ত ক্ষমতা অন্ধ একটা লোক। আমেরিকাবাসী এখন বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে যে কাকে তারা নির্বাচিত করেছে। সেটার কুফল কিন্তু আমেরিকাকে দিতে হবে, কোনো না কোনো দিন দিতে হবে। অবশ্যই এটার সব কিছুরই তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের থার্ড ল বলে। আমরা সেটা দেখব, প্রকৃতিও প্রতিশোধ নেবে, নিশ্চয়ই নেবে, এবং মানুষ রুখে দাঁড়াবে, এক সময় না এক সময় রুখে দাঁড়াবে। স্বৈরাচার সাম্রাজ্যবাদ কখনোই স্থায়ী হতে পারে না, ইতিহাস তাই বলে। আমাদের দেশে আপনি যে ঝুঁকির কথা বললেন, এখানে আমি সমকালে যে নিউজটা সেটা হচ্ছে সংঘাত দীর্ঘায়ু হলে বাংলাদেশে 3 ধরনের ঝুঁকি: মূল্যস্ফীতি বাড়বে, পণ্যের দাম বাড়বে, এবং জ্বালানি তেল, তার যে জ্বালানি তেলের যে চাহিদা সেই জ্বালানি তেলের সঙ্গে তো সবকিছুই সবকিছু রিলেটেড। তো মুরগির ডিমের দামও বেড়ে যাবে, অটোমেটিক্যালি সবকিছু বেড়ে যাবে। কর্মসংস্থানটা নষ্ট হচ্ছে, স্থিতিটা নষ্ট হচ্ছে, মানুষের জীবন ধারণের কিন্তু ন্যূনতম নিরাপত্তা নাই। যে কোনো জায়গায় যে কোনো সময় হামলা হতে পারে। বাংলাদেশ এমনি অনেক সমস্যার মধ্যে আছে, একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এই নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আবার এর মধ্যে আমাদের ভূমিকম্প হচ্ছে, নানান ধরনের সমস্যার মধ্যে কিন্তু আমরা আছি। যেইটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু উন্নত হবে, অর্থনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য যেখানেই ঘুরে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি, তখন অপ্রত্যাশিত এবং আচম্বিতে এই হামলাটার ঘটনা, এবং সেটার এখন বিশ্ব একটা গ্রাম, সব মিলে একজনের সঙ্গে আরেকজন রিলেটেড। আগের মতো বিচ্ছিন্ন অবস্থা নাই, কিন্তু একটা দেশে কিন্তু হামলা হলে সেটার প্রভাব কিন্তু অন্য দেশকে পরে গিয়ে এবং তাকে মূল্যটা দিতে হয়। আমরাও তো ছোট দেশ, আমাদের বহু মানুষ, আমাদের বন্ধুরা স্বজনরা কাজ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, সেখান থেকে রেমিটেন্স আমাদের আসে। সব কিছু কিন্তু সেই প্রবাহটা বন্ধ হলে, বিঘ্নিত হলে আমাদের অর্থনীতি একটা বিশাল একটা চাপের মধ্যে পড়বে, এবং সেটার মূল্য কিন্তু প্রত্যেকটা নাগরিককে দিতে হবে। 18 কোটি মানুষের জন্য সেটা একটা খুবই খারাপ সংবাদ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং আমরা চাইব যত দ্রুত সম্ভব এই আল্লাহর গজব থেকে, মানে গজব যেন তাদের উপরে নিপতিত হয়। কারণ ফিলিস্তিন নিয়ে যেটা করছে দিনের পর দিন, বছরের পর বছর, এটা তুলনাহীন এই বর্বরতার। আমরা চাই অবসান হোক, এবং যেই হামলা করেছে ইরান কিন্তু রুখে দাঁড়িয়েছে, এবং নিশ্চয়ই আরও সম্মিলিতভাবে বিশ্ববিবেক আরও তাদের জাগ্রত হবে আস্তে আস্তে। চীন, রাশিয়া এবং ফ্রান্স, আশা করি তারা বিশ্ব ব্যবস্থার মধ্যে একটা আপনি চীন ভারসাম্য। রাশিয়ার কথা বললেন, একটু আগে আমাদের বেনজির ভাইয়ের বিষয়টা বললেন যে যারা এই ইরানের পাশে ছিল বলে কথা ছিল, তারা কিন্তু আজ কেউ পাশে নেই, আমরা দেখছি না। শেষ পর্যন্ত তাহলে আশাটা কোন জায়গায়? আশাটা হলো নিজেদের মধ্যে ঐক্যটা, এটাই হলো একমাত্র। এতগুলি মুসলিম দেশ, সেখানে কিন্তু যদি বিভক্তি থাকে, অনৈক্য থাকে, সেটার শত্রুরা সেটার সুযোগটা নেয়। আমরা দেখে আসছি, এখন তাদের মধ্যে যদি সেই চৈতন্যতাটা হয়, নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে কিন্তু সম্মিলিতভাবে এটা রুখে দাঁড়ানো সম্ভব। আজকে না হলে আগামীকাল, না হলে পরশু, অতি অবশ্যই সেটা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি পরের এই বিষয়টা আসতাম, আপনি নিজেই তুললেন আর কি একটু আগে, যে বিষয়টা যে আমাদের নতুন সরকার মাত্র এসেছেন, তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক চ্যালেঞ্জ, অর্থনীতি চ্যালেঞ্জ। এর মধ্যে এই যে যুদ্ধ শুরু হলো, এখন এই চ্যালেঞ্জটা মোকাবেলা কিভাবে করবে? আমাদের একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে সরকারের উপরে, অতি অবশ্যই সেটার প্রভাবটা আমরা 2-1 দিনের মধ্যে কিন্তু পড়তে শুরু করবে। আমাদের ইতিমধ্যে কিন্তু অনেক কর্মসংস্থানের উপরে সেটা আঘাত এনেছে। আমাদের অনেকে ফিরে যেতে পারছে না, আসতে পারছে না, কর্মহীন হয়ে যাবে। সেখানেও কিন্তু অর্থনৈতিক মন্দা দেখা দেবে সংশ্লিষ্ট আক্রান্ত দেশগুলিতে। সেগুলির প্রভাবটা কিন্তু আমাদের যেই জনশক্তি, আমাদের বিপুল সংখ্যক কাজ করে, তাদের উপরে এই প্রভাবটা পড়বে। সেটার কুফলটা আমাদের অর্থনীতিতে অবশ্যই পড়বে। এটাও একটা মানে বাড়তি একটা বিড়ম্বনা, একটা অনেক মরার উপরে খাড়ার ঘা মতো, আসলে বোঝার উপরে শাকের আটির মতো অবস্থা। আমরা চাইবো যে আল্লাহ যেন আমাদের দ্রুত এই বিপর্যয়কর অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন। আমাদের প্রধানমন্ত্রী কালকে বিরোধী দলের ইফতার পার্টিতে গিয়ে তিনি বলেছিলেন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে, এবং ইশতেহার অনুযায়ী তারা যে কথাগুলো করেছেন সেইগুলো ধরে ধরে তারা কাজ করছেন, ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তারপর আমাদের সামাজিক যে একটা বিষয় আছে, যেমন নারী নির্যাতন, সেই সংখ্যাটা কিন্তু আশঙ্কাজনক হারে কিছুটা বেড়েছে।
পাশাপাশি আইন শৃঙ্খলার যে অবস্থা সেটাও বলা যায় তুলনামূলকভাবে আমরা খুব একটি স্ট্যাবল জায়গায় এখন পর্যন্ত এখন আপনি মাত্রই সরকারের বয়স 10 কি 11 দিন, তাই না? এর মধ্যেই আপনি আশা করতে পারেন না আমাদের আসলে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় যে দুঃশাসন আমাদের কাছে চেপে বসেছিল সেটার কুফল কিন্তু আমরা পাচ্ছি, এবং এটার যে বিষ বৃক্ষ রূপিত হয়েছিল শেখ হাসিনার আমলে সেটা কিন্তু সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল এই এই করটির মধ্যে থেকে নতুন অঙ্কুর, একটা আশাবাদের যে আমাদের একটা গুণগত পরিবর্তনের যেই আভাস আমরা পাচ্ছি, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে সহায়তা করতে হবে। সরকার যেন তাদের ইশতেহার অনুযায়ী তাদের অঙ্গীকারগুলি পূরণ করতে পারে, মানুষের প্রত্যাশাটা পূরণ হয়, সেটার জন্য সবাইকে কিন্তু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। এবং আমাদের আশা করব যে বিরোধী দল দায়িত্বশীল একটা ভূমিকা পালন করবে, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, তারা গঠনমূলক সমালোচনা করবে এবং দায়িত্বশীল আচরণ করবে এবং পারস্পরিক একটা শ্রদ্ধার জায়গা তৈরি হবে, যেটা তারেক রহমান সাহেব আমাদের নতুন প্রধানমন্ত্রী তিনি সেটা দেখিয়েছেন। তার কার্যক্রমে অনেক স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা গুণগত পরিবর্তনটা দেখতে পাচ্ছি। তিনি বিরোধী দলের ইফতারে যোগ দিয়েছেন, যেটা আমাদের দেশে চিন্তাই করা যেত, মুখ দেখা দেখি বন্ধ ছিল আগে, কিন্তু আমরা চাইবো যে, এবং আমরা দেখি যে শহীদ মিনারে জামায়াত ইসলামী 74 বছরের মধ্যে চেঞ্জ হচ্ছে এবং তরুণদের সেই প্রত্যাশা না হলে কিন্তু জুলাইয়ের যেই প্রাণদান সেগুলি কিন্তু ব্যর্থ হয়ে যাবে এবং বৈষম্য মুক্তির যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, একটা শান্তিপূর্ণ সমাজ গঠন, আমরা দেখেছি যে একটা সুষ্ঠু, অবাধ এবং রক্তপাতহীন নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু বিশ্ববাসীর কাছে আমরা প্রমাণ করেছি যে আমরা সত্যিকারের সুসভ্য একটা জাতি, এবং সামনে আমাদের আরও বড় চ্যালেঞ্জ আছে, অর্থনীতিকে সংহত করা, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারপরে সমৃদ্ধি অর্জন করা, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক মানবাধিকার এবং সব কিছুর প্রতিষ্ঠা করা এবং একটা মানবিক, একটা কল্যাণমূলক একটা রাষ্ট্র গড়ে তোলা, সাম্প্রদায়িকতা মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা লালিত, ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত একটা সমাজ, সেটাই হলো আকাঙ্ক্ষা। আমাদের মেধা কিন্তু কোনো অংশে কম নেই। আমরা যদি সেটাকে সংহত নেতৃত্ব দিতে পারি, আমরা যদি দেশপ্রেমের পরিচয় দিতে পারি, সম্মিলিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অটল থাকি, অবিচল থাকি, এবং আমাদের প্রতিবেশী দেশ সহ যেখানে আমাদের টানাপোড়েন আছে সম্পর্কে, সেখানে যদি আমরা ন্যায্যতা, সমতার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে পারি, সেটা একটা নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। তারা বিপুল জনম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছেন। আমরা আশা করব তারা যেন সেটার জন্য আত্মম্ভরিতার কোনো সুযোগ নেই এখানে, সেখানে দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই। তারা যেন সেই আমানতটা, জনগণের আমানতটা যেন তারা রক্ষা করেন, এটা যেন খেয়ানত না করেন। তাদের পদে পদে সতর্ক থাকতে হবে এবং এখনও কিন্তু ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কিন্তু অনেক চক্রান্ত আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। আমরা সম্মিলিতভাবে, সম্মিলিত প্রজ্ঞা দিয়ে, দেশপ্রেম দিয়ে, প্রত্যয় দিয়ে, সাহস দিয়ে আমরা যেন সেটাকে সংহত করতে পারি, মোকাবেলা করতে পারি। ধন্যবাদ কবি হাসান হাফিজ এবং বেনজির আহমেদ আপনাদেরকে। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।